আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, বাংলাদেশের রাজনীতি কিছুটা উত্তপ্ত। এই উত্তপ্ত রাজনীতির পিছনে দুজন মানুষের গল্প নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সেটি হচ্ছে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বিএনপি নেতা রাশেদ খান। এই দুই ব্যক্তির ভিতরে কিছু মিল এবং কিছু অমিল, এবং তাদের রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক দর্শন এবং রাজনীতি তারা এত বেশি কেন আলোচিত, কেন এত বেশি সমালোচিত, এই বিষয়গুলো নিয়ে আজকের এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। সেই সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ফুল ভিডিও দেখবেন। আপনাদের মন্তব্য থাকলে মন্তব্যগুলো কমেন্টসে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দর্শক, চলুন আমরা মূল কথায় যাই। তো আমি শুরুতে যেটা বলছি যে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বিএনপি নেতা রাশেদ খান, তারা কেন এত বেশি সমালোচিত, কেন এত বেশি রাজনীতিতে চর্চা তাদের নিয়ে। টকশো থেকে শুরু করে আপনি চার দোকান পর্যন্ত যদি যান, সব জায়গায় দেখবেন দুজন ব্যক্তিকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে, তাদেরকে নিয়ে হাসাহাসি হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে নিয়ে চর্চা হচ্ছে। এর মূল কারণটা কি? এখন দুজন ব্যক্তির রাজনৈতিক উঠে আসাটা, অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের যে জন্মটা, প্রায় মিল আছে। কারণ রাশেদ খান তিনি 18 সালের যে আপনার কোটা সংস্করণ আন্দোলন, সেই কোটা সংস্করণ আন্দোলন থেকে তিনি উঠে আসছেন। অর্থাৎ তার রাজনৈতিকভাবে জন্ম হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি 24-এর গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সরকার বিরোধী যে সুস্থ আন্দোলন ছিল, সেখান থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির জন্ম। তো দুটো ব্যক্তিরই সরকার বিরোধী আন্দোলন থেকে তাদের জন্ম হয়েছে। এবং রাজনীতিতে তারা আজকে যে তাদের অবস্থানটা ধরে রেখেছে, তাদের সেই দর্শনটাও মিল আছে। সেটা কিভাবে দেখেন। নাসিরুদ্দিন পাটোয়ারি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন, সেখানে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে হেরে গেছেন। একইভাবে রাশেদ খানও, তিনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ছিলেন, অর্থাৎ গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক পদ ছিন্ন করে সেখান থেকে বের হয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নমিনেশন হাতিয়ে নেয় এবং সেখানে তিনি নির্বাচন করেন, নির্বাচনে ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পরে দুই ব্যক্তিরই কিন্তু দর্শনটা একইভাবে চলমান। অর্থাৎ তারা মনে করে যে আমরা যেহেতু সংসদে প্রতিনিধিত্ব করতে পারছি না, তাহলে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে হলে কি করতে হবে? আমাদেরকে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে হবে, রাজনীতি নিয়ে বক্তব্য দিতে হবে, রাজনীতি আমাদের চর্চা করতে হবে, তাহলে আমরা মাঠে টিকে থাকতে পারবো। রাশেদ খান একইভাবে, যে তিনি যেহেতু নব্য একটা দলে তিনি রাজনীতিতে যোগদান করেছেন, সেখানে টিকে থাকতে হলে এখানে বিশাল বিশাল বিএনপি নেতা আছে, তাদের মধ্যে তো নিজের অস্তিত্ব থাকবে না। তাহলে কি করতে হবে? এই যে নাসিরুদ্দিন নামের পাটোয়ারি যারা আছে, এই পাটোয়ারি ব্যক্তিদের মতো ব্যক্তি যারা আছে, তাদের যত সরকার বিরোধী সমালোচনা আছে, সরকারের পক্ষ হয়ে আমার সেগুলো প্রোটেক্ট করতে হবে, তাহলে আমি বিএনপিতে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবো। দেখেন, উদ্দেশ্য একজনের হচ্ছে যে তিনি যখন এমপি নির্বাচনে ব্যর্থ হয়ে যান, তখন তার রাজনীতির মাঠে টিকে থাকতে হলে কি করতে হবে? সারাদিন তাকে সরকারের সমালোচনা করতে হবে একটা দলের হয়ে। সেই সমালোচনার মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে দাম উপরের দিকে তুলতে হবে। অপরদিকে রাশেদ খানের একই ধারা, তাকে বিএনপিতে টিকে থাকতে হলে এবং সরকারের অনুকূলে থাকতে হলে তাকে কি করতে হবে? সরকারের বিপক্ষে যারা সমালোচনা করবে, তাদের বিপক্ষে কাউন্ট করতে হবে। তাহলে তাকে বিএনপিতে টিকে থাকাটা বা বিএনপিতে অবস্থানটা শক্তিশালী হওয়া সম্ভব। ঠিক একইভাবে দুজন মানুষ একই পথ অনুসরণ করে চলমান। আজকে দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনীতির অঙ্গনে বক্তব্য থাকেন, তিনি রাজনীতির বক্তব্যের বাইরেও গিয়েও ব্যক্তি অ্যাটাক করে থাকেন, ব্যক্তি আক্রমণ করে থাকেন। সম্প্রতি যে তার লাস্ট যে বক্তব্যগুলো যদি একটু পর্যালোচনা করেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনকে নিয়েও তিনি কথা বলতে ছাড়েন না। এটা রাজনীতিক একবার শিষ্টাচার বহির্ভূত এবং একটা মানে নোংরামি ছাড়ার কিচ্ছু না। এটা আসলে রাজনৈতিক কোনো বক্তব্য হইতে পারে না, ভাষা হইতে পারে না। তার তিনি কিন্তু একটা সোসাইটির কাছে বেদব হিসেবে পরিচিত, নাসিরুদ্দিন পাটোয়ারি। আবার একটা সোসাইটিতে তিনি ব্যাপকভাবে প্রশংসিত, কেননা তিনি কথা বলতে নাকি কোনো কিছু দ্বিধা করেন না, সরাসরি কথা বলেন, কাউকে ভয় পান না, কাউকে। দেখেন, রাজনীতিতে ভয় পাওয়া, রাজনীতিতে যদি কাউকে না মানে সম্মান বোধ না করে, তাকে কাউকে সম্মান না করে বক্তব্য দেয়, এটার মধ্যে কোনো যে ক্রেডিট, আমি মনে করি সেরকম কোনো ক্রেডিট নাই। বেদব হিসেবে তাকে যে মানুষ চিনতেছে আগামী দিনে, এটা কিন্তু একটা সাইড চিনতেছে, সবাই কিন্তু না। কিন্তু একটা সময় দেখবেন যে পুরো দেশটাই তাকে বেদব হিসেবে চিহ্নিত করে রাখবে এই ব্যক্তিকে। কেননা প্রতিনিয়ত যখন একে একে করে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে যখন এরকম বাজে বক্তব্য দিয়ে যাবেন, তখন এই ব্যক্তিটাকে বেদব ছাড়া সমাজের বা রাজনৈতিক অঙ্গনে কেউ কিন্তু এই বিষয়টিকে নিয়ে কিন্তু কথা বলবে না, ঠিক আছে? তেমনি রাশেদ খান তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য বিএনপি থেকে যেভাবে
এই এনসিপি নেতাদের নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করে, জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে যেভাবে সমালোচনা করে, সেখান থেকেও কিন্তু কিছুটা সমালোচিত তিনি। কারণ তিনি কিছু কিছু বক্তব্য দেন, যে বক্তব্যের মধ্যে অশ্লীল ভাষাও ব্যবহার করে ফেলেন এবং কিছু অস্বাভাবিক বক্তব্য দিয়ে ফেলেন, যেটা নাকি তার সাথে যায় না এবং বিএনপির জন্য যায় না। কিন্তু বিএনপিতে তার শক্ত অবস্থান ধরে রাখার জন্য, যার কারণে তিনি একটা বক্তব্য দিয়ে তিনি টিকে আছেন, এবং তার সেই ফলাফল স্বরূপ সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যার কারণে তার অবস্থানটা আরো শক্তিশালী হয়ে গেছেন। তিনি সম্প্রতি যে হবিগঞ্জে এনসিপি নেতাদের যে নির্যাতনের যে একটা ঘটনা ঘটেছে, সেখানে ছাত্রলীগ, ছাত্রদল এবং যুবদল তথা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এনসিপির যে জুলাই পদযাত্রা ছিল, সেই পদযাত্রাকে টার্গেট করে তাদের উপর আক্রমণ করে বসে। সে ওই আক্রমণ ঘিরে সারা দেশব্যাপী যখন সমালোচনা হচ্ছে এবং এটার ব্যাপারে ব্যাপকভাবে তীব্র নিন্দা জানাচ্ছে সকলে মিলে, সেই জায়গা থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলম সহকারে বিভিন্নভাবে সরকারের সমালোচনা করছে, এবং সেই সমালোচনার জবাব দিতে গিয়ে আজকে রাশেদ খান তিনি তার ভেরিফাইড ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন, সেখানে উল্লেখ করেছেন যে তাদের সৌভাগ্য যে সেখানকার মানুষজন তাদেরকে ঝাড়ু পেটা করে বিদায় করে নাই, কারণ তারা সবসময় যেভাবে সরকারের সমালোচনা এবং তথা যেখানে তিনি প্রোগ্রাম করতে গেছে, তারা সেই জায়গায় বসে থেকে সেখানকার স্থানীয় নেতাদের সম্পর্কে যে সমস্ত বাজে বাজে কথাবার্তা, বাজে বক্তব্য দিয়ে আসছেন, আর সেখানকার জনগণ কি তাদেরকে আদর করবে? তাদেরকে ঝাড়ুপেটা করে না, এটাই তাদের সৌভাগ্য। তো দর্শক, আসলে বিষয়টি হচ্ছে যে এটাই, যে ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেছে, বিএনপির নেতাকর্মীকে নিয়ে সমালোচনা করেছে, সেটার জবাব রাশেদ খানকে দিতে হবে। এখন রাশেদ খান সেটার জবাব যেভাবে দিতে গিয়ে তিনি ঝাড়ু পেটার কথাটা উল্লেখ করছেন, আর এটার কারণে তিনি এত আলোচনার মধ্যে চলে আসছেন। আজকে যদি ঝাড়ু পেটার কথা না বলতেন, তাহলে রাশেদ খানের বক্তব্যটা হয়তো বা সাইড কেটে চলে যেত। কিন্তু যখন রাশেদ খান ঝাড়ু পেটার কথা বলছে, তখন মিডিয়া এটাকে সুন্দরভাবে কাভারেজ করছে। আর রাশেদ খানের এই ঝাড়ু পেটার এই বক্তব্য নিয়ে দেখবেন যে ইতিমধ্যে টকশোর ময়দান একদম গরম হয়ে গেছে। কারণ প্রত্যেকটা টকশোতে দেখবেন রাশেদ খানের আজকের এই পোস্টকে কেন্দ্র করে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এটি হচ্ছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার এবং তাদের রাজনৈতিক দর্শন। দুজন ব্যক্তির রাজনৈতিক উত্থান একই জায়গা থেকে আসছে, এবং তাদের পথ চলা হয়তো দুইটা লাইনে, কিন্তু একইভাবে তারা পথ চলতেছে। কখনো কখনো তারা বাসে চলতেছে, কখনো কখনো তারা রিক্সাতে চলতেছে, কখনো ট্রেনে, কখনো বিমানে। এইভাবেই তাদের রাজনৈতিক উত্থান পতন এভাবে চলতেছে। তো চলতে চলতে আজকে তারা সারা দেশের কাছে রাজনৈতিক নেতা হিসেবে এত আলোচিত, এত সমালোচিত। দর্শক, আপনারা কি মনে করেন যে এই দুই ব্যক্তি আগামী দিনে যদি এইভাবে বক্তব্য দিতে থাকে, তাহলে তাদের রাজনৈতিক আসলে ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? নাসিরুদ্দিন পাটোয়ারি কি তার সর্বশেষ টার্গেট, যেটা তিনি রাজনীতিতে একটা দর্শনে আছেন, তিনি টার্গেট নিয়ে আছেন, সেটা কি বাস্তবায়ন করতে পারবে? অপরদিকে রাশেদ খান যে অবস্থানে আছেন বর্তমানে, তিনি বক্তব্য দিয়ে এবং এই যে এনসিপি নেতাদের, জামাত নেতাদের কাউন্টিং করে তিনি যেভাবে বিএনপিতে একটা শক্ত অবস্থান কিন্তু নিয়ে ফেলছেন, এই অবস্থান কি আগামী দিনে ধরে রাখতে পারবে কিনা? এই বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। আর এতক্ষণ ভিডিওর সাথে যদি পুরো ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে ভিডিও ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে, কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক দিবেন, এবং আবারও রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।